হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনার বিষয় হিসেবে বেছে নিলাম টিটেনাস নামক অসুখটাকে এবং তার প্রতিষেধক টিটেনাস টক্সয়েডকে। এর কারণ হলো এই দুটো বিষয় সম্বন্ধে আমাদের প্রত্যেকের মনে প্রচুর প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোকে পরিষ্কার করার জন্য প্রথমে আমরা আলোচনা করব টিটেনাস অসুখটার সম্বন্ধে এবং তারপরে আমরা আলোচনা করব টিটেনাস টক্সয়েড সম্বন্ধে, যেটা আগের থেকে নেওয়া থাকলে আমাদের টিটেনাস হয় না। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি আগস্তি। টিটেনাসের ওপর আমার এই আলোচনাটা অনেক বড় হবার জন্য এই আলোচনাটাকে আমরা পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এবং পর্ব 4 এই চারটে পর্বে ভাগ করে নেব। এখন আমরা শুরু করব টিটেনাসের উপর আলোচনার পর্ব 1। তাহলে এখন আমরা শুরু করছি টিটেনাস নামক অসুখটার আলোচনার পর্ব 1। টিটেনাস হলো এক ধরনের নার্ভ সংক্রান্ত অসুখ বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা হলো একটা অসংক্রমণ রোগ বা নন ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ একজন টিটেনাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে কোনো সুস্থ লোক এলে সংস্পর্শের মাধ্যমে অথবা বাতাসের মাধ্যমে এই রোগ ছড়ায় না। যে জীবাণুটার জন্য এই টিটেনাস অসুখটা হয় তার নাম হলো ক্লস্ট্রিডিয়াম টিটানি। এটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া। এটা কোনো ভাইরাস বা ফাঙ্গাস জনিত অসুখ নয়। এই টিটেনাসের জীবাণুর দুটো প্রধান বৈশিষ্ট্য হলো, এক, এদের বাঁচার জায়গা হলো অক্সিজেন ছাড়া পরিবেশ, অর্থাৎ অক্সিজেন পেলে টিটেনাসের এই জীবাণুগুলো মরে যায়। দুই, জীবনের প্রতিকূল পরিবেশে এরা অর্থাৎ এই জীবাণুগুলো, টিটেনাসের জীবাণুগুলো নিজেদের চারিদিকে একটা শক্ত খোলস তৈরি করে তার মধ্যে বছরের পর বছর বেঁচে থাকে। ভেতরের জীবন্ত জীবাণু সহ এই শক্ত খোলসটাকে বলা হয় স্পোর। টিটেনাসের জীবাণুর এই স্পোরগুলোর বাইরের খোলসটা এতটাই শক্ত থাকে যে স্পোরের ভেতরের টিটেনাসের জীবাণুগুলোকে কিন্তু ডেটল, স্যাভলন, ফিনাইল ইত্যাদি ডিসইনফেক্ট্যান্ট দিয়ে মারা যায় না। মানুষকে আক্রমণ করতে পারে যত জীবাণু আছে তাদের মধ্যে টিটেনাসের এই স্পোরগুলো হলো সবথেকে বেশি শক্তিশালী। কারণ টিটেনাসের এই স্পোরগুলোকে 20 মিনিট ধরে জলে বয়েল করলেও এই স্পোরগুলো মরে না। স্পোরের মধ্যে টিটেনাসের জীবাণুটা বেঁচে থাকে। একমাত্র অটোক্লেভ প্রসেসের দ্বারা টিটেনাসের এই স্পোরগুলোকে মারা সম্ভব হয়। অটোক্লেভ প্রসেস হলো বিশেষ এক যন্ত্রের সাহায্যে 15 পাউন্ড প্রেসারে 20 মিনিট ধরে কোনো জিনিসকে বয়েল করা। পৃথিবীতে এমন কোনো জীবাণু নেই যাকে 15 পাউন্ড প্রেসারে 20 মিনিট ধরে বয়েল করলে সে বেঁচে থাকতে পারে। সেই জন্য যে কোনো অপারেশনের আগে এই অটোক্লেভ প্রসেসের দ্বারা অপারেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি এবং কাপড় চোপড়গুলোকে স্টেরিলাইজ বা সমস্ত রকমের জীবাণু থেকে মুক্ত করে নেওয়া হয়।
এখন আমরা আলোচনা করব টিটেনাসের এই জীবাণুগুলো আমাদের চারিদিকের পরিবেশে কোথায় থাকে। টিটেনাসের জন্য দায়ী এই ক্লস্ট্রিডিয়াম টিটানি জীবাণুগুলোর অবস্থান বা বাসস্থান হলো সর্বব্যাপী। প্রধানত গরু, ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি প্রাণী, এমনকি মানুষের বৃহদান্ত্রে অর্থাৎ লার্জ ইন্টেস্টিনে পায়খানার মধ্যে টিটেনাসের এই জীবাণুগুলো থাকে। তারপর এই জীবাণুগুলো পায়খানার সঙ্গে শরীরের বাইরে এসে অক্সিজেনপূর্ণ প্রতিকূল পরিবেশে স্পোর তৈরি করে তার ভেতরে ঢুকে পড়ে এবং পরিবেশের মধ্যে ধুলো, বালি, মাটি এবং কাদার সঙ্গে মিশে যায় এবং সেই ধুলো, বালি, মাটি এবং কাদার মধ্যে টিটেনাসের স্পোরগুলো অবস্থান করতে থাকে। অতএব আমাদের চারিদিকের পরিবেশে যে ধুলো, বালি, মাটি এবং কাদা প্রভৃতি থাকে তার মধ্যেই টিটেনাসের জীবাণুর এই স্পোরগুলো থাকে। তারপরে এই স্পোরগুলো যখন কোনো ক্ষতের মাধ্যমে আমাদের শরীরের টিস্যুর মধ্যে ঢোকে তখন ওই জীবাণুটা অঙ্কুরিত হয়ে স্পোর থেকে বেরিয়ে আসে এবং আমরা টিটেনাস রোগে আক্রান্ত হয়ে পড়ি। এখানে একটা ছোট্ট টুইস্ট আছে এবং সেটা হলো, যদি সেই টিস্যুতে প্রচুর অক্সিজেনের সাপ্লাই থাকে তাহলে কিন্তু ওই জীবাণুগুলো মরে যায় এবং তখন আর টিটেনাস হয় না। অন্যদিকে যদি সেই টিস্যুতে অক্সিজেনের সাপ্লাই না থাকে অথবা খুব কম অক্সিজেনের সাপ্লাই থাকে তাহলে ওইখানেই টিটেনাসের জীবাণুগুলো স্পোর বা খোলস থেকে বেরিয়ে এসে বংশবৃদ্ধি করে এবং ওই ব্যক্তি টিটেনাস রোগে আক্রান্ত হয়ে পড়ে। সেই জন্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা সেই রকম বড়সড় আঘাতের পরে টিটেনাস হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা সেই রকম কোনো বড়সড় আঘাতের জন্য যখন হাত বা পা বা শরীরের অন্য কোনো জায়গার টিস্যু এবং মাংসপেশিগুলো একদম থেতলে যায় তখন সেই টিস্যু এবং মাংসপেশির মধ্যে অবস্থিত রক্তনালীগুলো নষ্ট হয়ে যায়। ফলে ওই আঘাতের জায়গাতে একটা অক্সিজেনবিহীন পরিবেশের সৃষ্টি হয় এবং সেই অক্সিজেনবিহীন পরিবেশে টিটেনাসের জীবাণুগুলোর বংশবৃদ্ধি করতে সক্ষম হয়। অধিকন্তু যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ওই রকম কোনো বড়সড় অ্যাক্সিডেন্টের পর ক্ষতের জায়গাতে প্রচুর ধুলো, বালি, মাটি ও কাদা লেগে থাকে এবং ওই সব ধুলো, বালি, মাটি এবং কাদাতে প্রচুর টিটেনাসের স্পোর থাকে। এটা আমরা আগেই আলোচনা করেছি। এখন ওই ধুলো, বালি, কাদা এবং মাটির মধ্য থেকে টিটেনাসের জীবাণু স্পোরগুলো ওই ক্ষতের মধ্যে ঢুকে পড়ে। অতএব সেই জন্য যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে বা
ওই রকম কোনো বড়সড় ধুলো বালি মাটি ও কাদা মাখা ক্ষত থাকলে সেখানে টিটেনাসের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। অতএব এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম টিটেনাসের এই জীবাণুগুলো পরিবেশে কতটা সর্বব্যাপী এবং কতটা শক্তিশালী। অতএব যারা কখনো কোনোদিন টিটেনাসের টক্সয়েড নেয়নি অথবা টিটেনাস টক্সয়েড ফুল কোর্স নেয়নি অথবা টিটেনাস টক্সয়েডের ফুল কোর্স নিলেও 10 বছর অন্তর বুস্টার ডোজ নেয়নি, তাদের টিটেনাস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তাহলে টিটেনাসের উপর আলোচনার পর্ব 1 এর শেষে আমরা জানলাম টিটেনাস রোগটা হবার জন্য দায়ী জীবাণুটার নাম হলো ক্লস্ট্রিডিয়াম টেটানি। টিটেনাসের এই জীবাণুগুলো এক, আমাদের চারিদিকের এই পরিবেশে সর্বত্র বর্তমান থাকে। 2, আমাদের চারিদিকের এই পরিবেশে এই জীবাণুগুলো স্পোর হিসেবে থাকে। 3, আমাদের চারিদিকের এই পরিবেশে টিটেনাসের এই জীবাণুগুলো বিভিন্ন প্রাণীর পায়খানার মধ্য থেকে আসে। 4, একমাত্র অটোক্লেভ প্রসেসের দ্বারা এই জীবাণু স্পোরগুলোকে মারা সম্ভব হয়। অবশেষে আমি বলবো আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে, সেটা হলো যদি কোনো মরচে পড়া জিনিসে আমাদের শরীরে কোথাও কেটে যায় তাহলে আমাদের টিটেনাস হবার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এই ধারণা একদমই ভুল। সাধারণত কোনো ধুলো বালি কাদা মাখা যদি কোনো জিনিসে আমাদের শরীরে কেটে যায় তবেই টিটেনাসের সম্ভাবনা বেশি থাকে, কারণ টিটেনাসের জীবাণুগুলো বিভিন্ন প্রাণীর পায়খানার সঙ্গে বেরিয়ে এসে স্পোর হয়ে ওই ধুলো বালি মাটি কাদার সঙ্গে মিশে যায়। সেই জন্য কোনো ধুলো বালি কাদা মাখা কোনো জিনিসে আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় তাহলে কিন্তু টিটেনাসের সম্ভাবনা অনেক বেশি থাকবে। টিটেনাসের উপর আলোচনার পর্ব 1 এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। টিটেনাসের উপর বাকি আলোচনা আমরা পর্ব 2 তে করব।